প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কলেজিয়েট স্কুলের উচ্চ মাধ্যমিক শাখার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ধনঞ্জয় দেবনাথ, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। তোমরা সবাই মাত্র মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তি হয়েছ। তোমাদের ক্লাসও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা হয়তো ইতিমধ্যে 2-1টা ক্লাস করে ফেলেছ, তবে আমার সাথে এটাই তোমাদের প্রথম ক্লাস। আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো, একাদশ শ্রেণীতে পদার্থবিজ্ঞানের 2টা পার্ট আছে, প্রথম পত্র, দ্বিতীয় পত্র। তোমাদের কিন্তু 2টাই পড়তে হবে। আগেকার দিনে কিন্তু ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার ছিল, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার ছিল। এখন কিন্তু ফার্স্ট ইয়ারে তোমার 2টো পেপারই পড়তে হবে। আমিও তোমাদের 2টো পেপারই ক্লাস নিব, তবে আজকে প্রথম দিন প্রথম পত্রের ক্লাস নিব। তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে বই সংগ্রহ করেছ বা অনেকে করনি, তবে একাদশ শ্রেণীতে পদার্থবিজ্ঞানের কিন্তু একাধিক বই আছে। যেমন অক্ষরপত্রের আছে, হাসান লাইব্রেরির আছে, আমির ইসাকের বই আছে। তোমরা একাধিক বই সংগ্রহ করতে পারলে ভালো, কারণ টিচাররা বিভিন্ন বই ফলো করে। তোমরাও চেষ্টা করবে একাধিক বই সংগ্রহ করতে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তোমরা কিন্তু ব্যাগের মধ্যে সবসময় বই, খাতা, পেন্সিল, জ্যামিতি বক্স এগুলো রাখতে হবে। ক্যালকুলেটর খুবই গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞানের প্রতি মুহূর্তে তোমার হিসাব নিকাশের ব্যাপার আছে। এবং সাথে কিন্তু তোমাদের নাস্তা এবং পানির বোতল রাখতে ভুলবে না, কারণ তোমার অনেক স্টাডি করতে, কাজ করতে তোমার খিদে লেগে যেতে পারে। খিদা নিয়ে তো আর পড়ালেখা করা যায় না, মনোযোগ কম আসবে। ফাঁকে একটা বিস্কিট বা 1 গ্লাস পানি খেয়ে ফেলবে। আমি তোমাদের যেহেতু প্রথম ক্লাস, সেজন্য আমি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বিভিন্ন পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে পাঠে আসি। দেখো, আমি এখানে বোর্ডে লিখেছি প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ। ভৌত জগৎ, ভৌত বলতে আমরা কি বুঝি? বাহ্যিক, আমরা যা দেখি, বাহ্যিকভাবে আমরা যা দেখতে পাই, এটা হচ্ছে ভৌত। যেমন তোমরা যেই জায়গায় বাস করো তার পাশে কি আছে, তোমরা বাড়ি ঘর, গাছপালা, নদী, পাখি, পাথর, রাস্তাঘাট, আকাশ, এই সব কিছু হচ্ছে কি ভৌত জগৎ। এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা হয়, পরিমাপযোগ্য, সেগুলোকে আমরা রাশি বলি এবং সেগুলো মাপযোগ করতে হয়। এখন আমরা এই ভৌত জগৎ পরিমাপের, ভৌত জগতের প্রকৃতি এবং পদার্থবিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে কি, প্রকৃতি কথা বলা আছে, প্রকৃতি মানে নেচার। তাহলে এখানে ভৌত জগতের প্রকৃতি এবং পদার্থবিজ্ঞানের পরিসর, মানে পদার্থবিজ্ঞান কাদেরকে নিয়ে আলোচনা করে এবং পদার্থবিজ্ঞান কি কি অবদান রেখেছে মানব সভ্যতায়, এটা আমরা একটু আলোচনা করব। এখানে একটা কথা, বিস্ময়কর অবদান। বিস্ময়কর জন্য বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এখন অনলাইনে ক্লাস করতে পারছো, কিন্তু তোমাদের পূর্বসূরীরা কি এত সহজে পড়তে পেরেছে? ফটোস্টেট করতে পারে নাই, টাইপ মেশিন দিয়ে টাইপ করেছে, এত সুযোগ ছিল না। এগুলো বিস্ময়কর অবদান। এরকম হাজারো অবদান আছে, আমি তোমাকে একটা বললাম, সেগুলো আমরা আলোচনা করবো পর্যায়ক্রমে। এখন আসি যে জগৎ, আমি যে কথা বললাম, যা আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্দিকে, এটা হচ্ছে জগৎ। এই জগতের কিন্তু 2টা অংশ আছে, একটা হচ্ছে ভৌত জগৎ আর একটা হচ্ছে জীব জগৎ। ভৌত কোনটা? যাদের প্রাণ নাই, প্রাণহীন জড় পদার্থ, এগুলোকে আমরা ভৌত বলছি। আর যাদের প্রাণ আছে সেগুলো হচ্ছে জীব জগৎ। তাহলে দেখা যাচ্ছে কি, আমাদের এই জগতের মধ্যে 2টা অংশ আছে, সেটা হচ্ছে একটা ভৌত জগৎ আর একটা হচ্ছে জীব জগৎ। আমরা বেসিক্যালি আলোচনা করব ভৌত জগৎ নিয়ে। ভৌত বিজ্ঞানের কিন্তু কয়েকটি ভাগ আছে, সেটা হলো যেমন
পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, গণিত শাস্ত্র, ভূতত্ত্ববিদ্যা, এগুলো কিন্তু জড় বিষয় নিয়ে আলোচনা করে। প্রথমেই পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞান শব্দটি কিন্তু গ্রিক শব্দ থেকে এসেছে। তোমরা জানো যে গ্রিক সভ্যতা অনেক প্রাচীন, তারা জ্ঞানের বিজ্ঞানের শিক্ষা দীক্ষা অগ্রসর ছিল। তাদের ভাষা অনুযায়ী ফুসিস অর্থ হলো প্রকৃতি, ফুসিকে অর্থ হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। আর এই ফুসিস থেকেই ফিজিক্স শব্দ তথা পদার্থবিজ্ঞান শব্দটি উৎপত্তি হয়েছে। মানব সভ্যতার আদি লগ্ন থেকে মানুষ কোনো না কোনো ভাবে বিজ্ঞানকে কাজে লাগিয়ে আসছে। কখনো অনুসন্ধিৎসা মেশানোর জন্য, আবার কখনো বা আকস্মিকভাবে বিজ্ঞানকে কাজে লাগিয়েছে। অতীতে মানুষ প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে থাকতো। একদিন তারাই প্রকৃতিকে জয় করলো, সৃষ্টি করলো সভ্যতা, আবিষ্কৃত হলো বিজ্ঞানের অজানা রহস্য। এই যে আমি বললাম কি চারিদিকে যা দেখছো, এখানে কিন্তু ক্ষুদ্র কণা থেকে একেবারে মহাজাগতিক নক্ষত্র, গ্রহ সবকিছু কিন্তু এর মধ্যে আছে। এই তোমার পদার্থবিজ্ঞানের মধ্যে আছে। ভৌত জগৎ নিয়ে চিন্তা থেকে ভৌত বিজ্ঞানের বিকাশ লাভ করেছে। প্রকৃতপক্ষে বিজ্ঞানের গবেষণা সুনির্দিষ্ট ও সুসংগবদ্ধভাবে শুরু হয় প্রাচীন গ্রিক ও রোম রাজ্য থেকে। তোমাকে আমি একটু আগেই বলেছিলাম। তাহলে আমরা এই রোম থেকে যেই গবেষণা শুরু হয়েছিল সেটা সুফল আমরা এখন পেতে শুরু করেছি। আমরাও কিন্তু এই মানব সভ্যতার জন্য আমরাও গবেষণা করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আরো সুন্দর সুন্দর কিছু আবিষ্কার করে রেখে যাব। এখানে বলা হচ্ছে পদার্থ বিজ্ঞান। বিজ্ঞান মানে বিশেষ ধরনের জ্ঞান। এখানে প্রথমে বি বলা হয়েছে। বি শব্দের অর্থ বিশেষভাবে, আর জ্ঞান শব্দের অর্থ হলো সম্যক ধারণা। কিন্তু সকল জ্ঞান কিন্তু আবার বিজ্ঞান নয়। যথাযথ পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জগৎ সম্পর্কিত সুসংগবদ্ধ, সুসামঞ্জস্য ও পূর্ণ প্রয়োজনীয় ও কল্যাণকর জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। যে জ্ঞান মানুষের কল্যাণ করে না, মানুষের ক্ষতি করে, সেটাকে আমরা কিন্তু সঠিকভাবে বিজ্ঞান আমরা বলতে পারি না। বিজ্ঞানের যে শাখা আমি একটু আগে বলেছি, জীবনহীন বস্তু নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে জড় বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের একটা শাখা আমি একটু ইতিমধ্যে বলেছি। এখন আমি বলবো তোমাদেরকে গবেষণা শুরুর জন্য একে আরো কতগুলি শাখায় ভাগ করা হয়েছে। সেই নামগুলো আমি বলছি, তোমরা একটু খেয়াল করো। সাধারণ পদার্থবিজ্ঞান। সাধারণ পদার্থবিজ্ঞান বলতে কি বোঝাচ্ছে? যেগুলো নিয়ে পদার্থের সাধারণ ধর্ম, সেই সমস্ত বিজ্ঞান হচ্ছে পদার্থবিজ্ঞান। এরপর তাপ বিজ্ঞান। জানো, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। সেই পদার্থবিজ্ঞানের মধ্যে তাপের সৃষ্টি এবং কিভাবে আমরা এটা কাজে লাগিয়ে প্রযুক্তিগতভাবে আমাদের জীবনযাত্রাকে আরামায়ের সমৃদ্ধ করতে পারছি, সেটাই কিন্তু এখানে এটাকে বলে তাপ বিজ্ঞান। সেখানে তাপের পরিমাপ করা হয়, তাপ কিভাবে আদান প্রদান হয় সেগুলো এখানে আলোচনা করা হয়। এরপর হচ্ছে শব্দ বিজ্ঞান, আলোক বিজ্ঞান, চুম্বক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, পারমাণবিক পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স, কঠিন অবস্থার পদার্থ বিজ্ঞান, কোয়ান্টাম পদার্থ বিজ্ঞান, জ্যোতি পদার্থ বিজ্ঞান এবং প্লাজমা পদার্থ বিজ্ঞান। আমি যদি সবগুলো ব্যাখ্যা করতে যাই অনেকক্ষণ সময় লাগবে। নামগুলো তোমরা একটু লিখে নাও। প্রথমে বলেছি আমি সাধারণ পদার্থ বিজ্ঞান, তারপরে বলেছি তাপ বিজ্ঞান, শব্দ, আলো। তোমরা দেখতে পাচ্ছ যে আধুনিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের যে সাংস্কৃতিক চর্চা, আকাশ সংস্কৃতি, এখানে কিন্তু আলোর ব্যবহার। আমরা চোখ দিয়ে দেখি এখানে কিন্তু আলো আছে। আমাদের চোখটা কিন্তু একটা আলোক যন্ত্র। দূরবীক্ষণ, অনুবীক্ষণ,
এগুলা আমরা এই বিজ্ঞান আলোচনা করব। এরপর আছে চুম্বক, তড়িৎ মানে বিদ্যুৎ। এই যে আমি এখন তোমাদের পড়াতে পারছি অনলাইনে, এটাও কিন্তু বিদ্যুতের সাহায্য নিয়ে করতে হচ্ছে। পারমাণবিক পদার্থ বিজ্ঞান, তোমরা জানো যে পরমাণু কিন্তু আবার এটা পদার্থগুলা অনুপরমাণু দিয়ে গঠিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো যে পদার্থ বিজ্ঞান আলোচনা করে সেটা হচ্ছে পারমাণবিক পদার্থ বিজ্ঞান। এরপর ইলেকট্রনিক্স, এই যে আমার যন্ত্রটা ইলেকট্রনিক যন্ত্রপাতি আমরা এখন ব্যবহার করছি। কঠিন অবস্থার পদার্থ, এটা হলো সলিড স্টেট, এটা কঠিন অবস্থা, কঠিন পদার্থ নিয়ে আলোচনা করা। কোয়ান্টাম, কোয়ান্টাম মানে যেগুলো আমরা দেখতে পাই না, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই সমস্ত কণাগুলোর গতি প্রকৃতি, তাদের শক্তি, এগুলো আমরা হিসাব এগুলো করবো এই পদার্থ বিজ্ঞানে। জ্যোতির পদার্থ বিজ্ঞান, আকাশের গ্রহ নক্ষত্র ছায়াপথ আমরা এগুলো দেখবো। এবার প্লাজমা, প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। তোমরা জানো পদার্থের তিনটা অবস্থা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়, এবং এটা হলো 4 নম্বর অবস্থা, এটা প্লাজমা অবস্থা, এটা আয়নিত অবস্থা, এটা সূর্যের কেন্দ্রে আছে। এটা যে বিজ্ঞান আলোচনা করা হচ্ছে এটা হচ্ছে প্লাজমা পদার্থ বিজ্ঞান। প্রধান শাখা ছাড়াও কিছু উপশাখা আছে, যেমন বলবিজ্ঞান, পদার্থের ধর্ম, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, তারপরে তরলবিদ্যা, তাপগতিবিদ্যা, বিকিরণ পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, স্বাস্থ্য পদার্থবিজ্ঞান, কণা পদার্থবিজ্ঞান। গবেষণার বিচারে একে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে তাত্ত্বিক আর একটা হচ্ছে প্রায়োগিক। এই যে আমি বললাম বলবিজ্ঞান, ফোর্স, তো জানো যে বস্তুর উপর বল প্রয়োগ করলে তার জড়তার পরিবর্তন ঘটে, তোমরা নিশ্চয় ক্লাসে পড়েছ। পদার্থের ধর্ম, সাধারণ ধর্ম কি, স্থান দখল করে, বল প্রয়োগ করলে গতিবেগ প্রাপ্য হয় এগুলি। স্থিতিবিদ্যা, জড়তার 2টা অবস্থা আছে, স্থিতি, গতি। তারপর তরল পদার্থের তরল অবস্থা ও চাপ আমরা আলোচনা করি। তারপর আছে তোমার স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান। স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান মানে কি, যে স্বাস্থ্য রক্ষার জন্য পদার্থবিজ্ঞান বিভিন্ন যন্ত্রপাতি, সেই পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি আবিষ্কার করেছে, সেগুলো স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান। তোমরা দেখবে যে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু, এক্সরে, এগুলো পদার্থ বিজ্ঞানের আবিষ্কার। কণা পদার্থ বিজ্ঞান, পার্টিকেল ফিজিক্স, এটা আমি তোমাকে বলেছি। এখন আর 2টা ভাগ হচ্ছে কি, একটা হচ্ছে তাত্ত্বিক আর একটা প্রায়োগিক। একটা হচ্ছে কি থিওরিটিক্যাল ফিজিক্স, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স। মানে আমরা সহজে বলতে পারি ব্যবহারিক পদার্থবিজ্ঞানের যে দিকগুলো আমরা প্রয়োগ করতেছি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এ, আমাদের দৈনন্দিন জীবনে, সেগুলো হচ্ছে প্রায়োগিক পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অবদান। আধুনিক বিজ্ঞানের বিকাশ হঠাৎ করে হয়নি, কিন্তু বিজ্ঞানের উন্নতির পিছনে রয়েছে বিভিন্ন যুগে অসংখ্য বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রম, সাধনা ও সৃজনশীল অবদান। বিজ্ঞানের উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ সকল জাতির এবং সকল দেশের সকল মানুষের জন্য কিন্তু এই পদার্থবিজ্ঞানের অবদানটা প্রযোজ্য। তুমি একটা আবিষ্কার করলা, তুমি বাংলাদেশের নাগরিক, কিন্তু এটার সুফল কিন্তু পৃথিবীর সব মানুষ পাবে। যেমন এখন তোমরা জানো যে কোভিডের কারণে আমরা ক্লাস নিতে পারছি না, আমরা ক্লাস নিচ্ছি অনলাইনে। এই যে কোনো একটা দেশ যদি কোভিডের প্রথম টিকা আবিষ্কার করে, এটা একটা বৈজ্ঞানিক আবিষ্কার। এটা কিন্তু সে বলবো না যে শুধু আমরাই এটা ব্যবহার করবো, পৃথিবীর কোনো দেশ এটা পাবে না, এটা পৃথিবীর সব মানুষের এটা পাওয়ার অধিকার আছে। তেমনি তুমি যখন পদার্থবিজ্ঞানী হবে, তুমি কল্যাণে যা আবিষ্কার করবে, এগুলো শুধু তোমার নয়, তোমার দেশের জনগণের, সারা পৃথিবীর জনগণ সেটা ভোগ করতে পারবে। এরপরে দেখো তোমাদের বইতে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অবদান বিভিন্ন যুগে ভাগ করে আলোচনা করা আছে। তোমাদের বইতে কিন্তু হিস্ট্রি দেওয়া আছে যে কোন যুগে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে, তাদের কি অবদান, এটা কিন্তু তোমাদের এই প্রথম অধ্যায়ে বিজ্ঞানীদেরকে স্মরণ করা হয়েছে। তুমিও যদি মানুষের কল্যাণে কাজ করো, তোমাকেও তোমাদের পরবর্তী প্রজন্ম এভাবে স্মরণ করবে। আমি এখানে একটা কথা বলছি, যেমন ধরো প্রাচীনকালে পদার্থবিজ্ঞানের বিকাশ, আমি নাম্বারিং দিছি, প্রথমে বলছি কি প্রাচীনকালে পদার্থবিজ্ঞানের বিকাশ।
শিক্ষার্থীরা, তোমরা দেখো যে আমি বলেছিলাম যুগে যুগে বিজ্ঞানীদের অবদান রয়ে গেছে, তাদেরকে আমরা স্মরণ করছি। কিভাবে দেখো, তোমরা কিভাবে এই জিনিসটা পড়বে। তোমাদের কিন্তু বইতে তোমরা এটা পড়বে, পড়ে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে, উনি কোন দেশের নাগরিক, কত সালে, সেই খ্রিস্টপূর্ব থেকে আরম্ভ করে মধ্যযুগ, আধুনিক যুগ তোমরা সেভাবে পর্যায়ক্রম করে আসবে। প্রথমে দেখো, প্রাচীন কালে পদার্থবিজ্ঞানের বিকাশ একদম সেই গ্রিক সভ্যতা থেকে। এটা মানুষ দেখেছে, সূর্য পূর্ব দিকে উঠে অস্ত যায়, ঝড় বৃষ্টি হয়, এই প্রকৃতি থেকে তারা শিক্ষাটা গ্রহণ করেছে। আস্তে আস্তে এটা তারা বিকাশ লাভ করেছে সেই বিজ্ঞানের। তারপরে ভৌত বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের অবদান। তোমরা দেখবা যে এই ভৌত বিজ্ঞানে এই যে মুসলিম যে বিজ্ঞানীগুলো আছে তারাও কিন্তু অনেক অবদান রেখেছে। আল জাবের, আল কেমি, এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে আছে ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানীদের অবদান। তোমরা জানো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। উনি কিন্তু পৃথিবীর সৃষ্ট আদি কণা, বোসন কণা আবিষ্কার করেছেন। এটা নিয়ে ইতিমধ্যে তোমরা অনেক লেখালেখি পড়েছ। যা হোক, যে মেঘনাথ সাহা, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, এগুলো বিখ্যাত বড় 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 বিজ্ঞানী। তোমরা এগুলো উপমহাদেশের বিজ্ঞানী। আমরা কিন্তু আমাদের জন্য অনেক গর্ববোধ করি। সিবি রমন কিন্তু পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন উপমহাদেশ থেকে। এরপরে পাকিস্তানের প্রফেসর সালাম, উনিও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপরে আছে মধ্যযুগে ভৌত বিজ্ঞানের বিকাশ। তারপরে আছে কেপলার, গ্যালিলিও, নিউটন এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির উদ্ভব। তোমার নাম শুনছো যে প্ল্যানেটগুলা, গ্রহগুলা যে ঘুরে যে গতিপথে, উপবৃত্তাকার পথে, এগুলোর কথা প্রথমে কেপলার বলেছেন। তারপরে আমাদের গ্যালিলিও, নিউটনের নাম তোমরা জানো যে মধ্যাকর্ষণ শক্তি উনি আবিষ্কার করেছেন। উনি কিন্তু আবার ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন। এরপর আছে তোমার ভৌত বিজ্ঞানের বিকাশ ও শিল্প বিপ্লব। তার মানে কি, এই ভৌত বিজ্ঞানের বিকাশ হওয়ার কারণে আমাদের শিল্প ক্ষেত্রে কিন্তু অনেক বিপ্লব হয়েছে, আমাদের জীবন সহজ হয়েছে। আমরা এই যে কাপড় পরতেছি ভালো ভালো, এগুলো কিন্তু এই যে কৃষি দ্রব্যকে প্রসেসিং করে শিল্প কারখানায় আমরা এখন দেখতেছি কি গার্মেন্ট শিল্প, এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের এই বিজ্ঞানের উন্নতির মাধ্যমেই এই বিপ্লবটা হয়েছে। এরপরে দেখো আধুনিক ভৌত বিজ্ঞানের উদ্ভব। এরপরে সভ্যতার বিবর্তনে পদার্থ বিজ্ঞানের অবদান। আধুনিক বলতে কি বলছি আমি, যে যুগটা আমরা আসলে এখন আধুনিক যুগে আছি। এরপরেও আরো আধুনিক যুগ আসবে। যেমন আমাদের তোমরা কিছুদিন আগে আমাদের একজন বড় বিজ্ঞানী স্টিফেন হকিং, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। উনি কিন্তু অনেক কিছু আমাদের জন্য রেখে গেছেন। তোমার যে মহাবিস্ফোরণ তত্ত্ব এবং আরো অনেক বিজ্ঞানীরা ইতিমধ্যে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেছেন। এবং তোমরা জানো চলতি বছর এই ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এরপরে দেখো, আমরা সভ্যতার বিবর্তনে পদার্থবিজ্ঞানের অবদান তো বলে শেষ করা যাবে না। এটা তুমি যদি বলতে শুরু করো তাহলে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে ক্লাসে এটা বলার শেষ করা যাবে না। আমরা যেদিকে তাকাই সেই দিকেই কিন্তু দেখি কি পদার্থবিজ্ঞানের অবদান দেখতে পাই। এই পদার্থবিজ্ঞান গবেষণার বিভিন্ন তত্ত্বের কিন্তু আমাদের ধারণা রয়েছে। সেটা হচ্ছে কি, যে বিজ্ঞানীরা প্রথমে কি করেন, সমস্যাটা চিহ্নিত করেন। কোনো একটা সমস্যা চিহ্নিত করে সেক্ষেত্রে তার জন্য তথ্য সংগ্রহ করেন। সেই তথ্যগুলো আবার পর্যালোচনা করেন, যাচাই বাছাই করেন, পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেই তথ্যের মধ্যে সংযোজন বা বিয়োজন সেটা করেন। করার পরে ওনারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসেন। পদার্থবিজ্ঞান গবেষণায় ব্যবহৃত বিভিন্ন ধারণা, সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প এবং তত্ত্ব সম্পর্কে নিম্নে আমরা আলোচনা করতে। দেখো কিভাবে ধারণাটা কি। ধারণা বলতে আমরা কি বুঝি। ধারণা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিজ্ঞানীর অভিমত, উনি কি বলছেন, এটা ধারণা। নীতি, কোনো বিষয়ে একটি যৌক্তিক বিবৃতি যা এ সংক্রান্ত বিভিন্ন ঘটনার ব্যাখ্যা প্রদান করতে সক্ষম হয়, তাকে বলা হচ্ছে নীতি। স্বীকার্য, সচরাচর একটি বৈজ্ঞানিক তত্ত্ব শুরু হয় একটি সাধারণ বিবৃতি থেকে যা তত্ত্বটির একটি ভিত্তি প্রদান করে, একে স্বীকার্য বলে। অনুকল্প হচ্ছে কোনো বৈজ্ঞানিক ঘটনার প্রস্তাবিত
বা অনুমিত ব্যাখ্যা যা এখনো প্রমাণিত হয়নি, এটা হচ্ছে অনুকল্প। এরপরে তত্ত্ব, স্বীকার্য বা কোনো প্রাকৃতিক নিয়মের ভিত্তিতে গৃহীত কোনো সিদ্ধান্ত যা সন্দেহ বা বিতর্কের ঊর্ধ্বে নয় তাকে আমরা তত্ত্ব বলে থাকি। যেমন কোয়ান্টাম তত্ত্ব, এগুলো আমরা তত্ত্ব বলবো। সূত্র, যেমন নিউটনের গতিসূত্র, এটা হচ্ছে সূত্র। কোনো ঘটনা বা বিষয়ের কার্যকারণ সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা দ্বারা সঠিক প্রমাণিত হলে একটি সঠিক বিবৃতির মাধ্যমে এটা প্রকাশ করা হয়, তখন আমরা বলবো তাকে সূত্র। পদার্থবিজ্ঞানের সাথে অন্যান্য জ্ঞানের যে বিভিন্ন শাখা আছে তাদের মধ্যে কি সম্পর্ক আছে আমরা এখন সেটা আলোচনা করি। পদার্থবিজ্ঞানের সাথে গণিতের সাথে সম্পর্ক আছে। তোমরা জানো যে আমরা পদার্থবিজ্ঞানের কোনো গবেষণা প্রথমে তত্ত্ব দিই, থিওরিটিক্যাল, তারপরে আমরা সেটাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করি, গাণিতিকভাবে আমরা এটা অঙ্কের সাহায্যে প্রমাণ করি, এবং বিজ্ঞানাগারে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি সেটা মান বের করি। থিওরিটিক্যাল, ম্যাথামেটিক্যাল এবং প্র্যাকটিক্যাল তিনটা জিনিস যখন একই হয় তখন আমরা বুঝতে পারি যে আমার পরীক্ষাটা সঠিক হয়েছে এবং এটা এই সিদ্ধান্ত সঠিক, আমরা এটা বুঝতে পারি। রসায়নের সাথে কিন্তু পদার্থবিজ্ঞানের সম্পর্ক আছে। তোমরা দেখবা যে তেজস্ক্রিয়তা, পরমাণুর গঠন, এগুলা পদার্থবিজ্ঞানেও আছে, রসায়ন বিজ্ঞানেও আছে। জ্যোতির্বিজ্ঞানের সাথে কিন্তু সম্পর্ক আছে। এই যে আমি একটু বললাম কেপলারের কথা, গ্যালিলিওর কথা, সেখানে কিন্তু ওনারা জ্যোতির্বিজ্ঞান গবেষণা করেছেন, সেখানে কিন্তু তোমার পদার্থবিজ্ঞানের সাথে তাদের সম্পর্ক রয়ে গেছে। প্রযুক্তির বিভিন্ন শাখার সাথে তুমি যাও, যারা বুয়েটে পড়ছো, চুয়েটে পড়ছো, ইঞ্জিনিয়ারিং দেখবা ওখানে কি সবকিছুই ফিজিক্সের বিষয়গুলো, সেখানে ব্যবহারিক দিকগুলো সেখানে আলোচনা করা হচ্ছে। শব্দ, আলো, তাপ সব সেখানে আলোচনা করা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের সাথে কিন্তু পদার্থবিজ্ঞানের সম্পর্ক আছে। আমি এটা একটু আগে বলেছি যে আমাদের চিকিৎসা বিজ্ঞানটা সহজ করে দিয়েছে পদার্থবিজ্ঞান। আমরা এক্সের সাহায্যে, আমরা কেমোথেরাপির সাহায্যে জটিল রোগের চিকিৎসা করতেছি এবং রোগগুলো ডায়াগনোসিস করতেছি। ইসিজি, আলট্রাসোনোগ্রাফি আমরা এখন দেখতে পাচ্ছি যে যেগুলো আমরা ডায়াগনোসিসে কাজ করা হচ্ছে। এরপর আছে কৃষি বিজ্ঞানের সাথেও কিন্তু পদার্থবিজ্ঞানের সম্পর্ক আছে। কৃষি বিজ্ঞানের আগে মানুষ কি করতো, ওই যে জীর্ণ কৃষক শীর্ণ গরু লাঙ্গল দিয়ে চাষ করত, কিন্তু আমরা এই পদার্থবিজ্ঞান তাদের জন্য অনেক সুন্দর যন্ত্রপাতি আবিষ্কার করেছে, তার মাধ্যমে আমরা। এরপর আরো আছে সাহিত্য সংস্কৃতি, যেমন আমরা সেখানে বাদ্যযন্ত্র আছে সেগুলা। তারপর সমাজ বিজ্ঞানের সাথে ঘর বাড়ি তৈরি করা, আধুনিক বিল্ডিং, খেলাধুলার সাথে খেলাধুলা খেলতে হলেও কিন্তু এই যে তুমি ক্রিকেট বল কত জোরে মারতে হবে, কত অ্যাঙ্গেলে মারতে হবে, স্পিন বল, এগুলো কিন্তু বিজ্ঞানের পদার্থবিজ্ঞানের অবদান। পরবর্তী ক্লাসে আমরা স্থান, সময়, ভর, পরিমাপের মূলনীতি, মৌলিক একক, লব্ধ একক, পরিমাপের যন্ত্রপাতি এবং পরিমাপের যে ত্রুটি হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যন্ত্রপাতিগুলো কি কি আছে, আমাদের সময় মাপার জন্য ঘড়ি আছে, তারপরে স্লাইড ক্যালিপার্স আছে, আমরা আয়তন মাপতে পারি, দৈর্ঘ্য মাপতে পারি, ব্যাস মাপতে পারি, স্ক্রু গজ আছে, মিটার স্কেল আছে। আমরা এগুলা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমি যাই আলোচনা করেছি, যা পড়িয়েছি, তোমরা বইটা ভালো করে পড়বেন। এর উপর ভিত্তি করে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব, এখন তোমরা সেটা লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজটি লক্ষ্য করো। পদার্থবিজ্ঞান হলো একটি বিস্ময়কর বিষয়। বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যা পদার্থবিজ্ঞান দ্বারা সমৃদ্ধ হয়নি। কৃষি, শিল্প, চিকিৎসা, জীববিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, ভূতত্ত্ব ইত্যাদিতে রয়েছে পদার্থবিজ্ঞানের বিভিন্ন নীতি, অনুকল্প, সূত্র ও তত্ত্বের প্রয়োগ। এটা তোমার উদ্দীপক। এর প্রশ্ন করেছে কি, স্বীকার্য কি, আমি এটা বলেছি একটু আগে। সূত্র ও তত্ত্বের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, অনুধাবনমূলক, এটা আমি তোমাদের বলেছি। পদার্থবিজ্ঞানের অবদানে প্রযুক্তি কিভাবে সমৃদ্ধ হচ্ছে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। আমি আবার বলছি, পদার্থবিজ্ঞানের অবদানে প্রযুক্তি কিভাবে সমৃদ্ধ হচ্ছে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রথম বাক্যটির সপক্ষে তোমার যুক্তি বিশ্লেষণ করো। ঘতে উদ্দীপকের প্রথম বাক্যটির সপক্ষে তোমার যুক্তি বিশ্লেষণ করো। প্রথম বাক্য কি ছিল, পদার্থবিজ্ঞান হলো একটি বিস্ময়কর বিষয়। এই কথাটা যে প্রথম বাক্য, এটার উপর তোমার বিশ্লেষণমূলক বক্তব্য তুমি এখানে উপস্থাপন করবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্য আমি বলেছি, সূত্র তত্ত্ব বলেছি, অবদানের কথা বলেছি, এবং এটার উপর ভিত্তি করে তোমরা আনসার রেডি করবে, এবং এগুলো যখন তোমাদের ক্লাস শুরু হবে, আনুষ্ঠানিক ক্লাস শ্রেণীর কক্ষে, সেটা আমার কাছে উপস্থাপন করবে উত্তরগুলো, এবং তার উপরই তোমাদের কিন্তু মূল্যায়ন করা হবে। তো তোমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।